অলরেডি জানেন যে কয়েকটি কমিশনের ফুল মেম্বার্স অ্যানাউন্স করা হয়েছে। তাদের মধ্যে নারী বিষয়ক সংস্কার কমিশন, শ্রম সংস্কার কমিশন, স্বাস্থ্য খাত সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার সংস্থার কমিশন ও গণমাধ্যম সংস্কার কমিশনের মেম্বারদের তালিকা দেওয়া হয়েছে। এছাড়া আজকে ফর্মার সার্বিয়ান প্রেসিডেন্ট বরিস তাদিক এসেছিল দেখা করতে। তিনি এই দেশ সম্পর্কে ওনার যে মতামত, উনি বাংলাদেশকে কি পরিমাণ ভালোবাসেন সেই কথাগুলো বলে প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন। এছাড়া অস্ট্রিয়ান ক্যাটরিন ওয়াইজার দিল্লিতে অস্ট্রিয়ান এনভয় টু বাংলাদেশ হিসেবে সার্ভ করছেন, তিনি এসেছিলেন সৌজন্য সাক্ষাৎ করতে। তিনিও প্রধান উপদেষ্টাকে তাদের সাপোর্ট প্রদর্শন করেছেন যে সামনের দিনগুলোতে তারা কিভাবে বাংলাদেশকে হেল্প করতে পারে। এছাড়া COP29 থেকে আসার পর এটা আমাদের প্রথম প্রেস কনফারেন্স, সো ওইখানেও যা যা হয়েছে অলরেডি আপনারা জানেন, সো রিপিট করবো না। আর আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকলে আজকে বেসিকলি ওইটার জন্যই আসা। সো কারো প্রশ্ন থাকলে। নাম আর পরিচয়। আমার নাম আরিফুর রহমান সলিম, আমি মূলত সংস্কার কমিশন নিয়েই কথা বলতে চাই, বিশেষ করে হলো গণমাধ্যম সংস্কার কমিশন নিয়ে। যেহেতু আমরা এখানে যারা সবাই আছি গণমাধ্যম কর্মী এবং ট্রেড ইউনিয়ন যারা আছেন গণমাধ্যম কর্মী, গণমাধ্যম সংস্কার কমিশনের যে আপনারা একটা পূর্ণাঙ্গ তালিকা গঠন করছেন এজন্য ধন্যবাদ জানাই। কিন্তু এর পাশাপাশি আমাদের কনসার্নেরও জায়গা আছে সাংবাদিকদের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত জায়গা আছে। প্রথমত হলো কমিশনের যারা সদস্য আছেন, যারা সাংবাদিক ভিতর থেকে নিয়েছেন, তারা হলো সবাই হলো বক্স লেভেলের মানুষ। আপনারা জানেন যে গণমাধ্যমে হলো যারা আমরা গণমাধ্যম কর্মী, অর্থাৎ মাঠে যারা কাজ করি, সাব এডিটর, টেলিভিশন রিপোর্টার বা পত্রিকা রিপোর্টার, তারা দীর্ঘদিন ধরে হলো নিষ্পেষিত, হ্যাঁ। এবং বসরা হলো একটা সবসময় হ্যান্ডসাম স্যালারি হলো পায় বা তাদের সুযোগ সুবিধা ধরে থাকে। সবসময় হলো এই বঞ্চনার জায়গাগুলো ছিল আমাদের যারা হলো সংবাদ কর্মী ছিল। আমাদের সর্বশেষ ওয়েস্ট বোর্ড হয়েছে 2013 সালে, অর্থাৎ গত 11 বছর আমাদের কোনো বেতন নাই। সেই জায়গা থেকে প্রথম কথা হলো যে এই সংস্কার কমিশনের মাঠের কোনো কর্মীদের কোনো আমরা ওখানে দেখলাম না কাউকে রাখছেন। তো যাদেরকে রাখছেন সবাই বল, যে ব্যক্তিরা আমাদেরকে 10,000, 8,000, 15,000, 12,000 টাকা বেতন দেয়, মাসের পর মাস হলো তারা হলো বেতন বকেয়া রাখে, তাদের বিরুদ্ধে কথা বলা যায় না, সিন্ডিকেশন করে অন্য জায়গা থেকে চাকরিও হতে দেয় না, তাদেরকে দিয়ে আসলে কি সংস্কার আশা করতেছে। দ্বিতীয় আমার যে বিষয়টা সেটা হলো যে এই সংস্কার কমিশনের 3জন সদস্যের ব্যাপারে মানে আমার ব্যক্তিগত অভিমত এবং সাংবাদিক কলেজের সাথে কথা বললাম, আমরা দেখছি এখানে অনেক মুক্তিবাদী লোক আছে, অধ্যাপক ইতিহার নাসরিন, তারপরে বিষ্ণুদত্ত গুপ্ত এবং তিনি আসলে একজন এনজিও কর্মী হিসেবে আমরা জানি না যে আমাদের বিপদের সময় এনজিও কর্মী কি সুবিধা দেয়। তো তারা আসলে এখানে কিভাবে আসলো, আশা করি প্রেসিডেন্টের পক্ষ থেকে এই উত্তরটা দিবেন। এবং সত্যিকার অর্থে এজ এ জার্নালিস্ট হিসেবে আমি সংক্ষুব্ধ, আমাদের 7জন ভাই শহীদ হয়েছে বিপ্লব, সেই জায়গা থেকে যদি আমাদের গণমাধ্যমের মাঠে যাওয়া দীর্ঘদিন এখানে অনেকে আছেন যারা হলো এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে প্রতিবাদ চালাতে গিয়ে কিংবা গণমাধ্যমের অধিকার আদায় করতে গিয়ে বিভিন্ন জায়গা থেকে হলো চেষ্টা আছে, তো তারাও হলো একই কনসার্ন আমি বিশ্বাস করি। তো আপনার আসলে কি এই সংস্কার কমিশন মানে 7জন ভাই কি শহীদ হলো বা এবং ওভারঅল দেশে একটা বিপ্লব হলো যে মুজিববাদদেরকে হলো পুনর্বাসন করার জন্য এবং এই যে বৈষম্যটা অর্থাৎ যারা নিষ্পেষিত আমাদের উপর যারা জুলুম করে তাদেরকে আরো জুলুম করানোর জন্য জুলুমকারীদের কি ওখানে বসানো হলো? ধন্যবাদ। এটা পূর্ণাঙ্গ অ্যান্সারটা শফিক ভাই দিবে, তার আগে আমি জাস্ট একটু ভূমিকাটা দিয়ে নিই। কমিশনের প্রধান যিনি, ওনাকে কিন্তু ফুল ফ্রিডম দেওয়া হয়েছে ওনার মেম্বার চুজ করার জন্য। সো এখানে এটা আমার মনে হয় বেস্ট কোয়েশ্চেন টু সার্ভ হচ্ছে কমিশনের কাছে। সো আমি বলবো আপনি এই কোয়েশ্চেনটা কমিশনের কাছে সার্ভ করতে চান, স্যার আপনি যদি অ্যাড করতে চান। না, আমরা মনে করি যে যাদেরকে নেওয়া হয়েছে তারা একটা ব্রড বেসড একটা প্যানেলকেই নেওয়া হয়েছে, এটা আমাদের বিশ্বাস। এবং আপনি দেখেছেন যে জিমি আমি অনেকদিন সাংবাদিকতা করেছে, ইদানিং উনি ডিডব্লিউর সাথে উনি সম্পর্কিত, আর উনি ওনার জার্নালিজম নিয়ে আমার মনে হয় না উনি, আমি জানি ওনার জার্নালিজম অনেক দিনের জার্নালিস্ট। আর একটা হচ্ছে যে আপনার মোস্তফা সবুজ, আপনি জানেন সে মাঠের সাংবাদিক, পুরো উত্তরবঙ্গ সে চষে বেড়ায়। আপনার আমি জানি না আপনি কতটুকু ওনার সম্পর্কে জানেন। তাদের তারপরে অন্যান্য যাদেরকে নেওয়া হয়েছে তাদের সলিড ব্যাকগ্রাউন্ড আছে, আমি এটুকু বলতে পারি।
আর আপনি যেগুলো ওপিনিয়ন বলছেন, আমার যেটা মনে হয় যে এটা একটা ব্রড বেস একটা প্যানেল, এবং আমি মনে করি যে এটা আহ, মানে সবাই মিলে এইটা এই যে যেই আমরা আহ, যেই কাঠামোগত চেঞ্জ চাচ্ছি, আমরা মিডিয়া সংস্কার চাচ্ছি, সেটার একটা খুব ভালো একটা রিপোর্ট ওনারা তৈরি করতে পারবেন। এটা আপনার ওপিনিয়ন, ঠিক আছে? সুদীপ ভাই, আমি বলবো আমার কাটা মুশকিল আছে, এদিকে সুদীপ ভাই, হ্যাঁ। বিষয় তো জানতে চাই, আপনারা সম্প্রতি 3 জন উপদেষ্টা নতুন যোগ হয়েছে, 2 জন প্রতিমন্ত্রী পদে মর্যাদা পেয়েছেন। 2 জন উপদেষ্টা নিয়ে নবীন ছাত্র আন্দোলনের থেকে একটা আপত্তি এসেছিল। সেই আপত্তিটা এখন পর্যন্ত আপনাদের স্টেটমেন্ট দেওয়া হয়নি। এই ব্যাপারে গভর্নমেন্টের অপিনিয়ন কিছু জানতে চাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে যে আসিফ নজরুল স্যার জেনেভায় কোনো বিবৃতি মুক্তি দেননি। এখানে একজনকে দোষী রয়েছে, একজনকে সাসপেন্ড করা হয়েছে। ওই ঘটনার সাথে যারা যুক্ত, যারা ঘটনাটা ঘটিয়েছিল, তারা সবাই চিহ্নিত কারা, তাদের ব্যাপারে কোনো কিছু খবর নেওয়া হয়েছে কিনা, আইনের কোনো ব্যবস্থা আপনারা নিয়েছেন। নাম্বার 2 হচ্ছে গতকালকে জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান, সেখানে নির্বাচনী রুটম্যাপের ব্যাপারে স্পেসিফিক কিছু বলা নেই, তারা নির্বাচন ট্রেনের কথা বলেছে। স্পেসিফিক ডিউরেশন কি আপনাদের বলবেন? 2 নাম্বারটা বলি যে জেনেভায় যেটা হয়েছে সেটা তো অতি দুঃখজনক একটা ব্যাপার। এই বিষয়ে তদন্ত হচ্ছে এবং ঠিক টাইমে যারা যারা এটার সাথে জড়িত ছিল তারা অবশ্যই তাদের কনসিকোয়েন্স ইয়ে করা হবে। সেকেন্ডটা হচ্ছে কালকে ভাষণে যা বলেছে ওইটাই বক্তব্য, ওইটা ছাড়া স্পেসিফিক এখন পর্যন্ত কোনো বক্তব্য নেই। নেক্সট, মানুষ ওপিনিয়ন দেখছে, আমরা দেখছি, দেখছে এখনো, আমরা দেখছি। আমরা তো ওদের সাথে কথা বলছি, হ্যাঁ, মানে অনেক প্রবলেম আছে যে সেগুলো খুব একদিনে শেষ হয় না, অনেক ধরনের কথাবার্তা বলতে হয়, কনসালটেশন হয়। আপনারা জানেন লেবার এক ধরনের আনরেস্ট হয়েছিল, লোকালাইজ কিছু, আমরা সবার সাথে কথা বলে 18 দফা একটা চুক্তিও হয়েছে। তো ফলে আপনি দেখেন এখন 2-1টা ফ্যাক্টরি ছাড়া, হ্যাঁ, তেমন একটা এটা কিন্তু ইয়ে নেই, এবং এটার রিফ্লেকশন আমরা এক্সপোর্টেও দেখেছি যে গত মাসে প্রায় 21% মতো গ্রোথ হয়েছে। তো আমরা মনে হয় যে পৃথিবী কলেজের ভাই বোনদের আমরা বলবো যে আপনারা শান্ত হন, আপনাদের সাথে অবশ্যই কথা হবে। এটা কলেজের সবার সাথে এক ধরনের কনসালটেশন তো হচ্ছে, সামনে এটা হবে, এটার একটা আশু আমরা এটা মনে করি যে এটার একটা সমাধান হবে। নেক্সট, যে আমরা বেলার হোসেন এবং টেলিভিশনে কাজ করি। আজকে আল জাজিরার একটি মাননীয় প্রধান উপদেষ্টা একটা সাক্ষাৎকার দেখতে পেলাম। সেখানে 4 বছরের একটা টাইম ফ্রেমের কথা বলা আছে, যদিও বলা হয়েছে যে রাজনৈতিক দলগুলো চাইলে 4 বছর হবে, নাহলে কম হতে পারে। এইরকম একটা, এটা আসলে একটু ক্লিয়ার করলে হয়, বক্তব্যটা একটু যদি ক্লিয়ার করে যে আসলে উনি কি বলেছেন। বক্তব্যটা কিন্তু উনি ক্লিয়ার করেছেন। 4 বছরের কথা বলা হয়েছিল, উনি বলেছে কিন্তু লেস দেন দ্যাট, কখনো বলে নাই যে 4 বছর বা লেস দেন দ্যাট, বলেছে 4 বছর না, লেস দেন দ্যাট। আই থিংক ওখানেই ক্লিয়ার করা আছে, আমাদের আর এক্সট্রা ভাবে ক্লিয়ার করার কিছু নেই। এই পুরো বিষয়টা কখন উঠছে, কথাটা যখন উঠছে, আপনি পুরো ইন্টারভিউটা একটু ভালো মতো শুনে। ইন্টারভিউতে উনি কি বলছিলেন, বলছেন যে যে কনস্টিটিউশনে অনেক কথাবার্তা হচ্ছে, ওখানে কোন কোন ক্ষেত্রে বলা হচ্ছে যে 4 বছর মানে পার্লামেন্টের ডিউরেশন 4 বছর আনা হোক। আপনার এই পরিপ্রেক্ষিতে হচ্ছে, এটা কিন্তু এই কেয়ারটেকার মানে ইন্টারিম গভর্নমেন্টের ইয়েতে, তখন ওনাকে যখন এটা জিজ্ঞেস করলো যে আপনার ক্ষেত্রে কি 4 বছর নাকি এই টাইপের, আপনি ভালো মতো করে শুনেন। আমাদের একটা সত্যিকার অর্থে একটা আমরা ফেস করছি, এটা দেখছি যে অনেক ক্ষেত্রে ভালো মতো জিনিসটা না শুনে অনেকে হেডলাইন দিয়ে দিচ্ছে। আমার কথা আপনারা একটু শুনেন। তারপর বলছে যে 4 বছরের কম, তারপরে কোশ্চেনটা উনি বলছে যে
আরো আপনি দেখেন না পুরোটা ক্লিয়ার করা হচ্ছে, এখানে 4 বছরের কথা কিন্তু বলা হয়নি। হ্যাঁ, এটাও 4 বছরের রেফারেন্সটা আসছে। আপনি জানেন কিছুদিন আগে কনস্টিটিউশন কারো কারো ডিমান্ড ছিল যে পার্লামেন্টটা 4 বছর হোক, ঠিক না? সেই আলোকে একটা গভর্নমেন্টের ক্ষেত্রে এটা আসছে, নট টু দ্য ইন্টারিম গভর্নমেন্ট। আমরা ছাব্বিশে যারা সমকাল থেকে এসেছি, সরকার তার 100 দিন পার করলো। তো আমরা দেখছি যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি তারা কিছু অবজারভেশন দিয়েছে এই 100 দিনের বিষয়ে। আমি যদি মোটা দাগে কয়েকটা পয়েন্ট বলি, টিআইবি বলেছে যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এখনো সম্ভব হয়নি, উচ্চ মূল্যস্ফীতি বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি এখন অনেক বেশি। তাদের আরেকটা অবজারভেশন হচ্ছে বিভিন্ন বাহিনীর অভিযানে বিচার বহির্ভূত হত্যা চলমান রয়েছে এবং কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ঘোষণা বা নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত কিভাবে নেওয়া হচ্ছে তা এখনো বিতর্কিত। এবং ধর্মান্ধ বিভিন্ন মহলের পক্ষ থেকে ধর্মীয়, জেন্ডার, জাতিগত, নৃতাত্ত্বিক এবং নৈতিক মানে বৈচিত্র্য সম্পন্ন সকল সম্প্রদায়ের অবস্থা এখনো ঝুঁকিপূর্ণ। আমি জানতে চাচ্ছি টিআইবি যে অবজারভেশনগুলো দিয়েছে এই ব্যাপারে সরকারের বক্তব্য কি বা মনোভাব। ধন্যবাদ। আমরা তো বলছি যে আমরা চেষ্টা করছি দ্রব্যমূল্যর মানে মানুষের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যমূল্য যেটা দরকার হয় প্রতিদিন সেটার দাম কতটা কমানো যায়। আপনারা দেখেছেন আমাদের রেকর্ডের কারণে ডিমের দাম কমেছে, অন্যান্য দামও আমরা যেটা মনিটর করছি সবই নিম্নমুখী। আপনারা জানেন গত বছরও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এতে দেখেছি যে 1200 টাকা পর্যন্ত মরিচের দাম হয়েছিল। আমরা এই বছর আমাদের চেষ্টা কিন্তু অন্ত নেই। আর আজকে আমরা দেখলাম যে একটা দুটো পত্রিকায় এসে যে আলুর দাম 400 টাকা, এমন একটা ইমপ্রেশন দিচ্ছে যে মানে আলুর মেন আলুটার দামই 400 টাকা। খুবই একটা খণ্ডিত চিত্র এবং খুবই একটা মিসলিডিং একটা রিপোর্ট। আপনি দেখেন কোন আলুটার দাম 400 টাকা, হ্যাঁ, যেটা এই এই বিষয়গুলো আমরা এটা দেখছি। টিআইবির অন্যান্য অনেক কনসার্ন দিচ্ছে। আর যেটা ধর্মান্ধ বা এগুলোর ক্ষেত্রে আমি বলতে পারি যে আমরা আমাদের যে মাইনরিটি রাইটের ব্যাপারে আমরা খুবই সচেতন এবং আমরা সেই বিষয়ে আপনারা দেখেছেন দুর্গাপূজার সময় আমরা কতটুকু সিকিউরিটি এনশিওর করা হয়েছে। এবং আমরা মনে করি যে এখন আমরা একটু পরে আপনাদেরকে আমরা ল এন্ড অর্ডারের একটা গত 2 মাসের ল এন্ড অর্ডারের একটা আমরা স্ট্যাটিস্টিক্স দিব। আপনারা দেখবেন যে গত বছর সেপ্টেম্বর অক্টোবরে ল এন্ড অর্ডারের পরিদেশে কি ছিল এবং এই বছর সেপ্টেম্বর অক্টোবরে কি ছিল, এটা পুলিশ ডিপার্টমেন্টের থেকে আমাদেরকে দেওয়া হয়েছে। আমরা দেখছি যে ক্রাইমের যে স্ট্যাটিস্টিক্স এটা দেখাচ্ছে যে মোটামুটি ভালো উন্নতি হয়েছে অলমোস্ট গত বছরের মতো। সেপ্টেম্বরে একটু হাই ছিল মার্ডার, অক্টোবরে এসে গত বছরের অক্টোবরে চেয়ে এই বছর কম। আমরা এটা দেখেন আপনারা, আমরা মনে করি যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো দিকে যাচ্ছে, অলমোস্ট দেয়ার। আর আরেকটা বিষয় কি কোন বিষয়গুলো হচ্ছে প্রশাসনে চুক্তি ভিত্তিক নিয়োগ হচ্ছে, যাদেরকে আমরা কম্পিটেন্ট মনে করছি, যারা কাজগুলো করতে পারবেন এবং যারা প্রশাসনে ডাইনামিজম আনতে পারবেন তাদেরকে নেওয়া হচ্ছে এবং যাদেরকে নেওয়া হচ্ছে তাদের যথেষ্ট ভালো ট্র্যাক রেকর্ড আছে। আমি ইকরামুল হক সাহেব মিডিয়া বাংলা কাজ করি। প্রধান উপদেষ্টা বলেছেন যে কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন কাজ কমিটির কাজ তো শেষ হয়ে যাওয়ার কথা, 15 কার্য দিবসের সময়সীমা শেষ হয়ে যাওয়ার কথা। কাজ কমিটি কি আর 10 জনের নাম চূড়ান্তভাবে জমা দিয়েছে কিনা, ঠিক কবে নির্বাচন কমিশনের সদস্যদের নাম ঘোষণা করা হচ্ছে? এখনো পর্যন্ত যতদূর আপডেট আছে যে খুব শীঘ্রই, যত তাড়াতাড়ি সম্ভব হয়তো এটা পূর্ণাঙ্গভাবে অ্যানাউন্স করে দেওয়া হবে। এখনো পর্যন্ত কোনো টাইম ফ্রেম নেই, বাট যত তাড়াতাড়ি সম্ভব প্রসেসে আছে। আমরা ওই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর আমাদের প্রধান উপদেষ্টার অনুরোধে আরব আমিরাত থেকে 57 জন বাংলাদেশি মুক্তি পেয়েছে, কিন্তু আমরা এখন খবর পাচ্ছি যে সেখানে আরো কিছু বাংলাদেশি
ওই ডেমনস্ট্রেশনের কারণে এখনো কারাগারে আছে, তাদের বিষয়ে কোনো তথ্য আপনাদের কাছে আসছে কি এবং কোনো পদক্ষেপ সরকার নিয়ে গেছে কিনা? দ্বিতীয় বিষয় হলো যে সংবিধান সংস্কার কমিশন একটা হয়েছে এবং ভারতের যখন সংবিধান প্রণয়ন করা হয় তখন আদিবাসীদের অধিকার নিয়ে একটা বড় ধরনের মানে সংসদের মধ্যে বিতর্ক হয়েছিল এমএলএ আমরা দেখছি যে এই সংবিধান সংস্কার কমিশনে আদিবাসী কেউ নেই এবং সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে থেকে কারো প্রতিনিধিত্ব নেই। তার মানে কি আমরা এই যে মানে বাঙালি মুসলমান জাতীয়তাবাদের ভিত্তিতে একটা সংবিধান করতে যাচ্ছি, এই প্রশ্নটা আমার। আচ্ছা, 2 নাম্বারটা আমি একটু বলে দিই, সেটা হচ্ছে কমিশন যেগুলো গঠন করা হয়েছে এগুলো কিন্তু দিজ আর ইন্ডিপেন্ডেন্ট কমিশনস, এবং কমিশনের প্রধানই কিন্তু এই কমিশনের মেইন মানুষ। সো আমার মনে হয় কমিশন কেন্দ্রিক যে কোনো কোয়েশ্চেন ওনাদের কাছ থেকে অ্যান্সারটা চাওয়াটা বেটার। ফার্স্ট কোয়েশ্চেনটা কি ছিল যদি আরেকবার রিপিট করেন? রাইট, ওটা খতিয়ে দেখা হচ্ছে, যদি সেরকম কোনো অবস্থা থাকে সেটা নিয়ে তো আপডেট আপনারা জানবেন। আমি কারি আজকে বলতে যাচ্ছি। আমি দায়িত্ব নেওয়ার পরে অনেক সাংবাদিক রেশন কার্ড বন্ধ করা হচ্ছে, এটা অনেক সমালোচনা হচ্ছে আর কি। সেটা আপনার মনে কি ভাবছেন কি সমালোচনা? ধন্যবাদ। যে রেশন কার্ডগুলো বাতিল করা হয়েছে সেখানে যে প্রজ্ঞাপনটা দেওয়া হয়েছে সেখানে আসলে কিছু কারণ উল্লেখ করা হয়েছে যে কী কারণে বাতিল করা হয়েছে। আমি অনুরোধ করবো আপনারা সেই কারণগুলো দেখে নেবেন। আর প্রায় 5,000 সাংবাদিককে এক রেশন কার্ড দেওয়া হয়েছে বিভিন্ন সময় সরকারের কাছ থেকে, সেখান থেকে 170 জনের মতো সাংবাদিকের এক রেশন কার্ড বাতিল করা হয়েছে। তো আমরা মনে করি না সংখ্যাটা খুব বেশি। এবং সাংবাদিকদের আপনারা দেখছেন যে গত সরকারের সময় সাংবাদিকদের অনেককে আসলে দলীয় কর্মীদেরকে সাংবাদিক পরিচয় কার্ড দেওয়া হয়েছে। তো তারা এবং এই কার্ডের অপব্যবহার করে সচিবালয় সহ সর্বত্র সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে তদবির সহ নানা কর্মকাণ্ডে জড়িত ছিল। এখন যাদের রেশন কার্ড বাতিল করা হয়েছে তারা যদি মনে করে যে তাদের সাথে আনফেয়ার আচরণ করা হয়েছে তাহলে তাদের আবার আবেদন করার সুযোগ উন্মুক্ত আছে। তারা যদি আবার আবেদন করে এবং সরকার যদি মনে করে যে হ্যাঁ তাদেরকে রেশন কার্ড দেওয়া যেতে পারে, যৌক্তিক যথেষ্ট গ্রাউন্ড আছে, তাহলে তাদের আবেদন অবশ্যই বিবেচনা করা হবে। ধন্যবাদ। আর কেউ? হাসিনা সেই মামলায় 70 জনের বেশি বিদেশ কৃষি ক্যাডারের লোকজন আছে। বিষয়টা আপনাদের নজর আছে কিনা? তাদের মধ্যে আমার ব্যক্তিগতভাবে অনেকে চেনা জানা, পলিটিক্স তো করি না, একেবারে বিএনপি জামাত হিসেবে চিহ্নিত। আমরা তো বলছি যে এরকম ঢালাও করে বারবার মামলা দেওয়ার ক্ষেত্রে, এখন মামলা দেওয়াটা হচ্ছে একজনের অধিকার, সে মামলা দিতেই পারে, কিন্তু যার বিরুদ্ধে কোনো এভিডেন্স নাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা বারবার বলছি যাতে তাদেরকে মামলার থেকে বাদ দেওয়া হয়। তো আমাদের স্ট্যান্ডটা কিন্তু এখনো ওইটা, কিন্তু মামলা কে দিচ্ছে এবং তার অধিকার কিন্তু সম্পূর্ণভাবে তার নিজস্ব অধিকার। সমন্বয় কিন্তু আমরা তো সমন্বয়কে রিপ্রেজেন্ট করি না। আর উনি তো বললেনই এটা যে ইন্ডিভিজুয়াল যে টিম সে যদি মামলা দেয়, আমি তো সেখানে তাকে তো আমি একজন যে মামলা দিচ্ছি তাকে আমি বলে আপনি মামলাটা দিয়ে দিন। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা আমাদের যেগুলো পুলিশকে বলে দেওয়া হয়েছে এই বিষয়ে এখন সুনির্দিষ্ট অর্ডার দেওয়া হয়েছে যে খুব দ্রুত এগুলো তদন্ত করে এই নামগুলো যাতে বাদ দেয়। যারা যারা এইখানে হ্যারাসমেন্টের কথা হচ্ছে, যে যারা হ্যারাস করার কারণে যাদের নাম এসছে খুব দ্রুত যাতে যাদের এগেইনস্টে কোনো এভিডেন্স নেই তাড়াতাড়ি যদি নামগুলো দিয়ে। এবং এই বিষয়ে আপনি দেখেছেন যে আমাদের হোম মিনিস্টার কিন্তু একটা বক্তব্য দিয়েছে যে যারা এগুলো করছে, যারা এই ধরনের মামলা করছে, যে হ্যারাসমেন্ট করার জন্য তাদের বিষয়েও কিন্তু উনি বলেছেন। আমি মুস্তাফিজ আমি জানতে চাচ্ছিলাম যে কয়েকদিন আগে অ্যাটর্নি জেনারেল বলেছেন যে সংবিধানের প্রক্রিয়া চলছে, যে প্রথম বলেছেন যে সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা শব্দটি বাদ দেওয়া হবে। সরকারের
বিষয়ে সরকারের স্ট্যান্ড হচ্ছে, সরকার একটা কনস্টিটিউশনাল কমিশন করে দিয়েছে, তারা 31শে ডিসেম্বরের মধ্যে তারা তাদের রিপোর্টটা দিবে। সেই রিপোর্টটা দিয়ে সরকার বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টির সাথে কথা বলবে। আমরা পলিটিক্যাল পার্টিদেরকে বলি তারা আমাদের অংশীদার। এই পলিটিক্যাল পার্টিগুলোর সাথে বসে ডিসাইড হবে যে আসলে বাংলাদেশের এই যে 1972 যে কনস্টিটিউশন হয়েছে সেটা অ্যামেন্ডমেন্ট হবে না কি হবে, সেটা ওরা ডিসাইড করবে। সরকার এই বিষয়ে একদম সুস্পষ্ট অবস্থান গত 5 থেকে আমরা এটা জানাচ্ছি। এটা কনস্টিটিউশন কমিশন যখন হয়েছে তাদের কাজটাই এটা নিয়ে বলবেন, সবাই স্টেক হোল্ডারদের সবার সাথে বলবে। এই একটু আগে একজন প্রশ্ন করলেন যে আদিবাসী ভয়েস নাই বা ইয়ের ভয়েস নাই, কিন্তু একটা জিনিস যখন ওনারা রিপোর্টটা দিবেন, এই রিপোর্টটা নিয়ে কিন্তু কনস্টিটিউশন এটা নিয়ে কিন্তু সবার সাথে কথা হবে, ধর্মীয় সংখ্যালঘুদের সাথে কথা হবে, আমাদের আদিবাসীদের সাথে আর পাহাড়িদের সাথে কথা হবে, বাংলাদেশের যত আদিবাসী কমিউনিটি আছে সবার সাথে কথা হবে। তো এটা নিয়ে তো আমাদের কোনো ইয়ে নাই, এইজন্য কোনো ধরনের কোনো আমি তো কোনো কনফিউশন দেখছি না। তাহলে অ্যাটর্নি জেনারেল ওনার এই ধরনের স্পষ্ট কথা না বলে সেটা আপনার ওই আমাদের যেটা অবস্থান আমরা বললাম। আমাদের থ্যাংক ইউ। আচ্ছা, আমার একটা অ্যানাউন্সমেন্ট আছে আপনাদের। আমরা আসলে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে আগামী প্রেস কনফারেন্স থেকে যারা এখানে উপস্থিত থাকবেন সবার নাম লিপিবদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। তো আপনাদের সহযোগিতা কামনা করছি এই বিষয়ে। আমি রঞ্জন বাংলাদেশ রিপোর্টার বলছি। আমি কালকে 100 দিন পূর্ণ হওয়া উপলক্ষে প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন সে সম্পর্কে আজকে বিএনপির মহাসচিব একটা বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন এই ভাষণে নির্বাচনের কোনো রূপরেখা নেই এবং বিএনপির এটা আশা ভঙ্গ করেছে। এই সম্পর্কে আপনাদের অবস্থানটা জানতে চাচ্ছি। উনি ওনার মতামত দিয়েছেন। আমরা মনে করি যে আরো আগে থেকে রোডম্যাপ দেওয়া আছে এবং যে নির্বাচন কমিশন সিলেক্ট করা, কমিশনার সিলেক্ট করা, এটাও তো রোডম্যাপের একটা অংশ। উনি ওনার মতামত দিয়েছেন, দ্যাটস ফাইন। থ্যাংক ইউ।